আচ্ছা, বুদ্ধি কম থাকলে কি আসলেই সফল হওয়া যায় না, নাকি মাঝে মাঝে অতি বুদ্ধিমান হওয়াটাই আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়? আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যার আইকিউ ছিল সাধারণ মানুষের চেয়েও অনেক কম, অথচ সে নিজ হাতে বদলে দিয়েছিল আমেরিকার পুরো ইতিহাস। সে অজান্তেই হয়ে গিয়েছিল কোটিপতি, যুদ্ধজয়ী বীর, এমনকি একজন প্রেসিডেন্টের পদত্যাগের কারণও। যাদের ইমোশন অনেক বেশি তারা চোখের পানি ধরে রাখতে পারবেন না এই ভিডিওটি দেখে। বলছি বিশ্ববিখ্যাত মুভি ফরেস্ট গাম্পের কথা। সারা পৃথিবীর নেটিজেনদের মতে এই মুভিটি শুধু একটি সিনেমা নয়, বরং বেঁচে থাকার এক মহাকাব্য। কেন এই মুভিকে মানুষ অন্যান্য মুভি থেকে এতটা ভিন্ন চোখে দেখে সেটাই জানবো আজকের ভিডিওতে, অর্থাৎ এই মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তার আগে একটি ইন্টারেস্টিং নিউজ দেয় আপনাদেরকে। কিছুদিন আগে এই মুভিটির স্টিল পিকচার নিয়ে আমি কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করে মুভিটির রিয়াল নেম জানতে চেয়ে লিখেছিলাম, যারা মুভিটির রিয়াল নেম বলতে পারবে তাদের নাম আমি এই ভিডিওতে শাউট আউট করব। সেখানে তাহমিদ আবরার আল জাওয়াদ নামের একজন মুভিটির নাম সঠিকভাবে বলতে পেরেছেন। সো দ্যাটস ওয়াই আই এম শাউটিং আউট ফর তাহমিদ আবরার আল জাওয়াদ ভাই। তো চলুন তাহলে এবার আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই অনবদ্য মোটিভেশনাল মুভির এক্সপ্লেনেশনে রিডাইরেক্ট হই। গল্পের শুরু হয় 1981 সালে জর্জিয়ার সাভানা নামক একটি জায়গায়, যেখানে আকাশ থেকে একটি সাদা পালক ধীরে ধীরে নিচে পড়তে দেখা যায়। পালকটি একটা পর্যায়ে একজনের পায়ের কাছে এসে পড়ে, আর এই একজনই হলেন আমাদের আজকের গল্পের মহানায়ক। এই ব্যক্তির নাম ফরেস্ট গাম্প। তো ফরেস্টের পর ওই পালকটিকে নিয়ে তার বাক্স খুলে একটি বইয়ের পৃষ্ঠার ভাঁজে সযত্নে রেখে দেয়। ফরেস্ট অন্য একজন অচেনা মহিলার পাশে বসেছিল, কিন্তু আনইউজুয়ালি সে ওই অচেনা মহিলাকে একটি গল্প বলে শোনাতে থাকে, যেখানে তার মা তাকে একদিন বলেছিল, লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেটস ফরেস্ট, ইউ নেভার নো হোয়াট ইউ গনা গেট। যার বাংলা অর্থ, জীবন হলো চকলেটের বক্সের মতো, যতক্ষণ না তুমি বক্স খুলছো ততক্ষণ তুমি জানতেও পারবে না এর ভেতর কি আছে। এখন আপনাদেরকে বলে রাখি, ফরেস্টের মায়ের বলা চকলেটের বক্স নিয়ে এই মুখস্থ ডায়লগটি এখনও পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে রয়েছে। এটাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুভির ডায়লগও বলা হয়। এগেইন রিটার্নিং টু দ্য মুভি, আমরা দেখি ফরেস্টের তার জীবনের প্রথম জুতার কথা মনে পড়ে, যখন সালটা ছিল 1956। ফরেস্ট তখন ছোট ছিল এবং তার স্কলিওসিস নামের রোগ ছিল, যে কারণে তার মেরুদণ্ড সবসময় বাঁকা থাকতো। তাই তাকে লেগ ব্রেস পরিয়ে দেওয়া হয়েছিল যেন তার হাঁটতে এক্সেসিভ অসুবিধা না হয়। সে তার মায়ের সাথে অ্যালাবামার গ্রিনবো শহরে নিজেদের পৈতৃক বাড়িতে থাকত। ফরেস্টের আইকিউ স্কোর ছিল 75, আর সেজন্য তাকে স্কুলে অ্যাডমিট করাতে গেলে স্কুলের প্রিন্সিপাল তাকে তার স্কুলে অ্যাডমিট করাতে চায় না, কারণ সে সময় স্কুলের সাধারণ বাচ্চাদের সাথে পড়ার জন্য মিনিমাম 80% আইকিউ স্কোর প্রয়োজন ছিল, কিন্তু এই রিকোয়ারমেন্ট থেকে ফরেস্টের মাত্র 5% কম ছিল। যদিও ফরেস্টের মা মিসেস গাম্প এত সহজে হাল ছাড়ার পাত্রী নন, তিনি প্রিন্সিপালের সাথে কথা বলে সেদিনই ফরেস্টকে অ্যাডমিটেড করিয়ে ফেলেন ওই স্কুলে। ফরেস্টের বাবা ছিল না, কিন্তু তাদের পৈতৃক বাড়িটি ছিল অনেক বড়। মিসেস গাম্প বাড়ির উপরতলা ভাড়া দিতেন, আর সেই টাকা দিয়েই ছেলেকে নিয়ে জীবন অতিবাহিত করতেন। তাদের বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন প্রফেশনের ভাড়াটিয়ারা আসতো, যেমন কখনো মিলিটারির লোক, আবার কখনো মিউজিশিয়ানরা। তারা এসে কিছুদিন থেকে আবার চলে যেত। ফরেস্ট ওই সকল ভাড়াটিয়াদের থেকে প্রতিবারই নতুন কিছু না কিছু শিখত। তেমনই একদিন একজন মিউজিক লাভার ভাড়াটি এসেছিলেন থাকার জন্য। তার নাম ছিল এলভিস প্রেসলি। তিনি সবসময় গিটার বাজিয়ে গান গাইতেন আর ফরেস্টকে তার গানের তালে তালে নাচতে বলতেন। ফরেস্টও অদ্ভুত ভঙ্গিতে নাচা শুরু করত। একদিন ফরেস্ট ও তার মা রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিল, তখন তারা পাশে একটি টিভিতে মিউজিক শো হতে দেখে, যেখানে দেখা যায় তাদের সেই ভাড়াটিয়া এলভিস ঠিক ওইভাবে ডান্স করছিল যেভাবে ফরেস্ট আগে এলভিসের গানের তালে ডান্স করত। আসলে এলভিস ততদিনে বড় একজন মিউজিশিয়ান সেলিব্রিটি হয়ে গিয়েছিল। তো এরপর অবশেষে ফরেস্টের স্কুলের প্রথম দিন চলে আসে। স্কুল বাস তাকে পিক আপ করতে আসে। বাসের ভেতর জেনি কারান নামের এক মেয়ের সাথে ফরেস্টের পরিচয় হয়। এই স্মৃতি মনে করে ফরেস্ট বলে, আমি সেদিনই আমার জীবনের সবচেয়ে সুন্দর কাউকে দেখেছিলাম। এরপর দিন কাটতে থাকে। ফরেস্টের সাথে জেনির সম্পর্ক আরও সুন্দর ও গভীর হতে থাকে। জেনি ফরেস্টকে দৌড়ানো শেখাতো, গাছে চড়া শেখাতো, আরও কত কি। তারা একসাথে গাছে উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। কিন্তু এখানে ফরেস্ট লক্ষ্য করে জেনি যেন সব সময় কোনো বিষয়ে দুঃখী হয়ে থাকতো। সে যেন কিছু একটাকে লুকাতে চাইতো ফরেস্টের থেকে। তো একদিন তারা দুজন একসাথে থাকাবস্থায় কিছু বদমাইশ বাচ্চারা এসে ফরেস্টের উপর আক্রমণ করে। তারা তাকে বুলিং তো করেই, ইভেন দো ইট খোলা চেলেও মারতে থাকে। এতে করে
ফরেস্টের শরীরের কিছু জায়গা কেটেও যায়। এ সময় জেনি ফরেস্টকে দৌড়ে পালাতে বলে, আর ফরেস্টও দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়ানোর মাঝে ফরেস্টের লেগ ব্রেসেস ভেঙে খুলে যেতে শুরু করে, আর দেখা যায় সে ওই লেগ ব্রেস ছাড়াই অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারছিল। সচরাচর কোনো সাধারণ মানুষও এত দ্রুত গতিতে দৌড়াতে পারে না। ওই বদমাশ বাচ্চাগুলো সাইকেল নিয়েও ফরেস্টকে ধরতে পারছিল না। আর সেদিন ফরেস্ট প্রথমবারের মতো আবিষ্কার করে যে সে ব্রেস ছাড়াও অনেক দ্রুত দৌড়াতে পারছে। এরপর একদিন ফরেস্ট জেনিকে খুঁজে পায় না। তখন সে সেখান থেকে দ্রুত জেনির বাড়ি চলে আসে এবং সে জেনিকে ঠিকই তার বাড়িতে খুঁজে পায়। আর আজ সে অবশেষে জেনির কাছ থেকে তার সত্যটি জানতে পারে, যেটা এতদিন ফরেস্টের থেকে লুকিয়ে আসছে সে। জেনির বাবা আসলে ছিলেন একজন মদ্যপায়ী অত্যাচারী লোক। এমনকি সে তার নিজের মেয়েকেও দিনের পর দিন শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছেন। এবার জেনির বাবা যখন জানতে পারে তার মেয়ের সাথে কেউ দেখা করতে এসেছে, তখন সে বাড়ি থেকে মদ খেতে খেতে বেরিয়ে আসে এবং তাদের দুজনকেই ধাওয়া করতে শুরু করে। জেনি ফরেস্টকে নিয়ে ভুট্টা ক্ষেতের মাঝে লুকিয়ে পড়ে। এরপর পুলিশ সামহাও জেনির বাবার অত্যাচার সম্পর্কে জানতে পারলে তারা জেনিকে সেখান থেকে বের করে এনে তার নানির বাড়িতে রেখে আসেন। বলে রাখা ভালো, ফরেস্টের বাবার মতো জেনির মাও বেঁচে ছিলেন না। তো যাই হোক, এই জেনি এখন তার নানির বাড়িতে শিফট হয়েছে, এটা শুনে ফরেস্ট অনেক খুশি হয়, কারণ ফরেস্টের বাড়ির কাছেই ছিল জেনির নানির বাড়ি। আর প্রকৃতপক্ষে এটা তো আদতে কোনো বাড়িই ছিল না, দেখতেই তো পাচ্ছেন। জেনি প্রায় রাতে তার নানির কুকুরের ভয়ে লুকিয়ে লুকিয়ে ফরেস্টের বাড়ি চলে আসতো এবং তার সাথে সারা রাত কাটিয়ে দিত, কারণ জেনির জীবনে ফরেস্টই ছিল একমাত্র আস্থার জায়গা। আর এভাবেই দিন কাটতে থাকে এবং তারা এক পর্যায়ে বড় হয়ে যায়। একদিন একইভাবে ফরেস্টকে এক বদমাইশ ছেলে মারতে গেলে ফরেস্ট দৌড়াতে শুরু করে এবং সে দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তেই একটি রাগবি ম্যাচের মধ্যে ঢুকে পড়ে। সে দৌড়াতে দৌড়াতে শক্তিশালী রাগবি প্লেয়ারদেরকে ওভারটেক করে ফেলে। তখন ওই রাগবি টিমের কোচ ব্রায়ান এই বিষয়টি লক্ষ্য করে বাকিদেরকে বলেন, কে এই ছেলে যে এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে? তখন আশপাশের মানুষজন জানায়, এ হলো আমাদের এলাকার এক বোকা ছেলে, ওর নাম ফরেস্ট গাম্প। এরপর কোচ ব্রায়ান ফরেস্টের সম্পর্কে ডিপলি জানতে পেরে সে অ্যালাবামা ইউনিভার্সিটিতে ফরেস্টের স্কলারশিপ করিয়ে দেয়, যেখানে ফরেস্ট বিনা পয়সায় সম্পূর্ণ কলেজের খরচে পড়ালেখা এবং স্পোর্টসের মধ্যে বেড়ে উঠতে শুরু করে। ফরেস্ট ওই ইউনিভার্সিটির রাগবি টিমে নিয়মিত চেহারা হয়ে ওঠে। তার গতি সকলকে অবাক করে দিত। একদিন ফরেস্ট এক জায়গায় চুপ করে বসেছিল। ফরেস্ট লক্ষ্য করে জেনি একজনের সাথে গাড়িতে করে সেখানে আসে, কিন্তু সে দেখে ওই লোকটি জেনিকে ব্যাড টাচ করার চেষ্টা করছে। তখন ফরেস্ট রেগে গিয়ে ওই লোকটিকে 2-3 পাঞ্চ মারে। এটাতে করে জেনি আবার ফরেস্টের উপর রেগে যায়, কারণ ফরেস্ট একটু বেশি আঘাত করে ফেলেছিল লোকটিকে। যদিও ফরেস্ট জেনির রাগ ভাঙাতে তাকে চকলেট ট্রিট দেয়। এরপর একদিন ফরেস্ট ও জেনি একসাথে ছিল। তখন জেনি ফরেস্টকে জিজ্ঞাসা করে সে ফিউচারে কি হতে চায়। উত্তরে ফরেস্ট জানায় সে ফিউচারে তার নিজের মতোই হতে চায়। এটা শুনে জেনি বলে সে ফিউচারে জোয়ান বায়েজের মতো সিঙ্গার হতে চায়। এখানে বলে রাখি, জেনি ইতোমধ্যে একটি নাইট ক্লাবে পার্ট টাইম সিঙ্গারের কাজ করত, আর সে গান গাওয়ার সময় ওই জোয়ান বায়েজের গানই কভার করত। সেদিন ফরেস্ট ও জেনি নিজেদের মাঝে একটি রোমান্টিক নাইট সেলিব্রেট করে, যার ফলে তাদের দুজনের মাঝে ভালোবাসা আরও তীব্রতর হয়ে ওঠে। এভাবে দিন যেতে যেতে ফরেস্ট একটা সময় কখন গ্র্যাজুয়েট হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না, কারণ সে তো সব সময় পড়ে থাকতো খেলার ভেতর। সে এতটাই ভালো খেলোয়াড় হয়ে গিয়েছিল যে আমেরিকার সবচেয়ে বড় রাগবি দল অল আমেরিকান টিমসে তার নাম চলে আসে। এই অকেশনে ফরেস্ট আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির সাথে সাক্ষাৎ করার সুযোগ পায়। সেদিন একটি মজার ঘটনা ঘটে। ফরেস্ট ওই অনুষ্ঠানে লক্ষ্য করে সোডা ফ্রিতেই পাওয়া যাচ্ছে, যে যার ইচ্ছা মতো সোডার বোতল নিয়ে পান করছে। তাই ফরেস্টও 15 বোতল ডক্টর পেপার নামের সোডা একবারে ঠুসে নেয়। এরপর যখন প্রেসিডেন্টের সাথে তার হ্যান্ডশেক করার সময় আসে, তখন ফরেস্ট প্রেসিডেন্টকে জানায়, আমার হিসু পেয়েছে, এক্ষুনি টয়লেটে যেতে হবে। ফরেস্টের এই কথাই সেখানের সবাই হাসতে শুরু করে। আর এভাবেই ধীরে ধীরে একটা সময় ফরেস্ট তার কলেজ লাইফ শেষ করে। এই কলেজ লাইফ শেষে ফরেস্ট ইউএস আর্মিতে যোগ দেয়। সেখানে বেঞ্জামিন বিউফোর্ট ব্লু নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। বেঞ্জামিনকে সবাই বাবা বলে ডাকতো, কারণ বাবার মুখে সব সময় চিংড়ি মাছের কথা ঢুকে থাকতো। এমনকি যুদ্ধের ময়দানেও সে চিংড়ি মাছ ছাড়া কিছুই চিনত না। তো বাবা ফরেস্টকে বলে, আমি আগে আমার চাচার সাথে নদীতে চিংড়ি মাছ ধরতাম। এই চিংড়ি হলো পানির ফল। চিংড়ি সম্পর্কে আমার পুরোপুরি জ্ঞান রয়েছে। আমরা যখন আর্মি থেকে বেরিয়ে আসবো তখন তুমি আর আমি একসাথে মিলে এই চিংড়ির বিজনেস শুরু করব।
তো এবার সিন শিফট হলে আমরা দেখি ফরেস্ট মিলিটারিতে বেশ ভালো অ্যাক্টিভ ছিল। সে সবার চেয়ে দ্রুত গান ফিটিংস করতে পারত, যে কারণে অফিসারেরাও তাকে অনেক ভালোবাসতো। এদিকে বাবা সব সময় পড়ে থাকতো চিংড়ি মাছ নিয়ে, জুতা পলিশ করা কিংবা ফ্লোর পরিষ্কার। বাবার মুখে সব সময় চিংড়ি মাছের কথা থাকতেই হবে। যদিও বাবার থেকে এই চিংড়ি মাছের গল্প শুনে বেশ ভালোই লাগতো ফরেস্টের, তাই সে বিরক্ত হতো না। একদিন রাতে ফরেস্টের তার মা ও জেনির কথা মনে পড়তে থাকে। তখন তার রুমমেট তাকে প্লেবয় নামের একটি ম্যাগাজিন দিলে সে একটি আর্টিকেলে দেখে জেনি নামের একটি মেয়েকে অসংগত আচরণের জন্য কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। ফরেস্ট এই কথা জানতে পেরে পরের দিনই জেনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে একটি লোকাল স্ট্রিট ক্লাবে জেনিকে খুঁজে পায়, যেখানে জেনি হাফ নেকেড অবস্থায় গিটার বাজিয়ে গান পরিবেশন করছিল। তখন একজন দর্শক জেনির দিকে আপত্তিকর কিছু ছুঁড়ে মারলে জেনি বিরক্ত হয়ে যায়। এতে ফরেস্ট তৎক্ষণাৎ স্টেজে উঠে পড়ে এবং সেখানে থাকা কয়েকজনকে মারধর শুরু করে। এরপর সে জেনিকে থামায় এবং তাকে তীব্রভাবে এই প্রফেশন থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু জেনি জানায় তার স্বপ্ন একজন সিঙ্গার হওয়ার, তাই সে এই নাইট ক্লাবে গান করে বেড়ায়। জেনি ফরেস্টকে এভাবে আর কখনোই তাকে বাঁচাতে আসতে নিষেধ করে। তখন ফরেস্ট তাকে জানায়, আমি তোমাকে খারাপ অবস্থায় দেখতে চাই না, আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই ভিয়েতনামে চলে যাচ্ছি যুদ্ধে অংশ নিতে, আমার জন্য দোয়া করো। জেনি বলে, যুদ্ধে কোনো বিপদে পড়লে খালি দৌড়াবে, তুমি যেমনভাবে দ্রুত দৌড়াও ঠিক তেমনভাবে খালি দৌড়াবে। ফরেস্ট জেনির কথায় সম্মতি জানিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। ভিয়েতনাম যাওয়ার আগে সে তার মায়ের সাথেও দেখা করে। ফরেস্টের মা তাকে বলে সে যেন সুস্থভাবে খুব দ্রুত বাড়ি ফিরে আসে। এরপর ফরেস্ট অবশেষে 1967 সালে তার টিমের সাথে ভিয়েতনাম চলে আসে। সেখানে লেফটেন্যান্ট ড্যান টেইলরের সাথে তার পরিচয় হয়। তারা প্রতিদিন প্রচুর পরিশ্রম করত, যেমন জলাশয়ের মধ্য দিয়ে হাঁটা, ঘন জঙ্গল ভেদ করে চলা, মশার মধ্যে পায়চারি করা ইত্যাদি। প্রতিদিন সকালে ফরেস্ট জেনির উদ্দেশ্যে চিঠি লিখত। দিন যেত, দিন আসতো, কিন্তু সে জেনির থেকে কখনো রিপ্লাই পেত না। একদিন হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যায়। অপরপক্ষ থেকে ছোড়া গুলি এসে লাগে অনেক সৈনিকের শরীরে। তারা তখনই মাটিতে লুটিয়ে পড়ে। লেফটেন্যান্ট ড্যান সহ সেই বাবা সকলে গুলি খেয়ে লুটিয়ে পড়ে। বাবা ফরেস্টকে দ্রুত এখান থেকে দৌড়ে পালাতে বলে। ফরেস্টও আগপাছ না ভেবে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ সে কি মনে করে আবারও তার সঙ্গীদের বাঁচাতে ওই যুদ্ধের ময়দানে চলে আসে। ফরেস্ট অনেক আহত সৈনিকদেরকে বাঁচিয়ে এনেছিল। একটা পর্যায়ে লেফটেন্যান্টকে বাঁচাতে চাইলে তিনি ফরেস্টের থেকে হেল্প নিতে চাচ্ছিলেন না, বাট তারপরও ফরেস্ট নিজের জীবনকে বাজি রেখে লেফটেন্যান্ট ড্যানকে জোর করে তার ঘাড়ে তুলে সেফ জোনে নিয়ে আসে এবং তার জীবন বাঁচায়। কিন্তু সে যখন তার প্রিয় বন্ধুকে বাঁচাতে যায় তখন ঘটে এক মর্মান্তিক ঘটনা। বাবা এতটাই জখম হয়েছিল যে সে আর বেশিক্ষণ বাঁচতে পারত না। ফরেস্টের কোলে সে শেষবারের মতো বলে, আমি বাড়ি যেতে চাই। আর এই কথা শেষ না হতেই বাবা চিরতরে পৃথিবী থেকে চলে যায়। ফরেস্ট এই দৃশ্যটি কোনো মতেই মেনে নিতে পারছিল না। আর এই যুদ্ধে ফরেস্টের পেছনেও গুলি লেগেছিল, কিন্তু সে তার সঙ্গীদের বাঁচাতে গিয়ে নিজের পেছনে গুলি বিঁধেছে সেটা টেরই পায়নি। ফরেস্ট সহ তার বেঁচে ফেরা সঙ্গীদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে ফরেস্ট অনেকগুলো চিঠি পেয়েছিল, যে চিঠিগুলো জেনি তাকে পাঠিয়েছিল যুদ্ধের সময়, কিন্তু কোনো সিস্টেমেটিক প্রবলেমের কারণে সেগুলো আর ফরেস্টের কাছে এসে পৌঁছায়নি। ফরেস্টের পাশের বেডেই ছিল লেফটেন্যান্ট ড্যান। সে তার দুটি পা হারিয়েছিল ওই যুদ্ধে, আর ড্যান সারাক্ষণ প্রচণ্ড রাগী মেজাজে থাকত। হসপিটালে একদিন ফরেস্টকে তার এক মিলিটারি ফ্রেন্ড তাকে টেবিল টেনিস খেলার কথা বলে। এই খেলা শেখার পর ফরেস্ট আবিষ্কার করে যে সে চাইলে এই খেলাতেও পারদর্শী হতে পারে। তাই এরপর থেকে সে একা একাই টেবিল টেনিস খেলতে শুরু করে। কেউ তার সাথে খেলুক আর না খেলুক, সে রেগুলার এই খেলা আয়ত্ত করতে থাকে। আর একটা পর্যায়ে ফরেস্ট বেশ ভালো পারদর্শী হয়ে ওঠে টেবিল টেনিসে। একদিন রাতে হঠাৎ লেফটেন্যান্ট ড্যান ফরেস্টের বেডে কোনো মতে এসে তাকে বেড থেকে নিচে ফেলে বিরাট রাগান্বিত হয়ে বলতে থাকে, আমাকে তুমি যুদ্ধে কেন বাঁচিয়েছিলে? কোনো পাবিহীন বেঁচে থাকার চেয়ে আমার সেদিনই সৃষ্টিকর্তার কাছে চলে যাওয়া উচিত ছিল। আমার বাপদাদারাও এভাবে দেশের জন্য শহীদ হয়েছিল, আমিও হতাম, সমস্যা কী ছিল? ফরেস্ট তখন কিছুই বলে না, বরং চুপ করে ড্যানের কথা শুনতে থাকে। পরের দিন ফরেস্ট যখন টেবিল টেনিস খেলছিল তখন তার কাছে একটি বড় সুখবর আসে। একজন মিলিটারি অফিসার তাকে মেডেল অফ অনার উপাধি দেয়। ফরেস্ট এই উপাধি প্রেসিডেন্টের থেকে সম্মানের সাথে গ্রহণ করে। সেখানে তখন ফরেস্টের মাও ছিলেন, আর নিজের ছেলেকে নিয়ে তিনি অনেক গর্ববোধ করছিলেন। সেদিনও এক মজার ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ফরেস্টকে জিজ্ঞাসা করে তার শরীরে বুলেট কোথায় লেগেছিল। ফরেস্ট বিনা লজ্জায় তার পেছন থেকে কাপড় সরিয়ে দেখিয়ে দেয় গুলি কোথায় লেগেছিল। এই দৃশ্য দেখে সেখানের সকলে হাসতে শুরু করে। এরপর প্রোগ্রাম থেকে বেরিয়ে ফরেস্ট পেন্টাগনের দিকে যেতে শুরু করে। সে নিজের অজান্তেই একটি অ্যান্টি ওয়ার প্রোটেস্টে ঢুকে পড়ে। সেখানে তাকে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড় করানো হয় স্টেজে।
ফরেস্ট এতটাই বোকা ছিল যে সে একজন যোদ্ধা হয়েও কোনো কিছু না ভেবে যুদ্ধের বিপরীতে বক্তৃতা দেওয়া শুরু করে, কিন্তু তখন আবার একজন মিলিটারির সদস্য মাইক্রোফোনের জ্যাক অ্যাম্পলিফায়ার থেকে খুলে দেয়। ফরেস্ট তখন উঁচু স্টেজে দাঁড়িয়ে সামনের লেকে কাউকে হেল্প হেল্প করতে দেখে। সে ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারে যে হেল্প চাচ্ছিল সে হলো জেনি। জেনি আসলে বিপদে পড়ে চিৎকার করছে। ফরেস্ট তখনই জেনিকে বাঁচিয়ে উদ্ধার করে নিয়ে আসে। আমরা দেখি জেনি এতদিনে উল্টাপাল্টা হয়ে গেছে। সে ড্রাগ নিতে শুরু করেছিল। জেনির একজন বয়ফ্রেন্ডও ছিল। জেনি আবার তার বয়ফ্রেন্ডকে ফরেস্টের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু জেনির বয়ফ্রেন্ড তাকে নির্যাতন করত, সেদিনও করেছিল। আর এটা দেখে ফরেস্ট আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। সে তাকে মারধর শুরু করে, কারণ জেনিকে ফরেস্ট কখনোই দুঃখী দেখতে পেত না। অনেকদিন পর সেদিন রাতে জেনি ও ফরেস্ট একসাথে হাঁটে, যেখানে জেনি ফরেস্টকে বলে, আমি এখন পুরোপুরি একজন ড্রাগিস্ট হয়ে গেছি, যাদের সাথে থাকি তারাও একই। পরের দিন সকালে ফরেস্ট জেনিকে বিদায় দেয়, যেখানে সে তাদের ড্রাগিস্ট টিমের সাথে গাড়িতে উঠে পড়ে আর ফরেস্ট খুবই শান্ত গলায় তাকে বিদায় জানায়। ফরেস্ট ধীরে ধীরে একজন প্রফেশনাল টেবিল টেনিস প্লেয়ার হয়ে উঠতে থাকে, এমনকি সে ইন্টারন্যাশনাল ম্যাচে চাইনিজ প্লেয়ারের সাথেও ডমিনেট করে। আর এই টুর্নামেন্টে ফরেস্টের কারণে চায়নার সাথে আমেরিকার মাঝে একটি সুসম্পর্কেরও সৃষ্টি হয়। ফরেস্ট ধীরে ধীরে আমেরিকার পপুলার ফিগারে পরিণত হয়। বিভিন্ন পডকাস্ট শোতেও ফরেস্টের চেহারা পরিচিত হয়ে ওঠে। বছরের শেষ দিনে ফরেস্টের দেখা হয় লেফটেন্যান্ট ড্যানের সাথে। ড্যান ততদিনে উস্কো খুস্কো হয়ে গেছিল। সে নেশার ভেতর জড়িয়ে পড়ে, কারণ ড্যান যুদ্ধের পর থেকে আর কোনোদিনও স্বাভাবিক হতে পারেনি। নিজের পা হারিয়ে সে দেশের সরকারের উপর তার রাগ ঝাড়তে শুরু করে। সেদিন রাতে তারা দুজনে একটি নাইট ক্লাবে যায়, যেখানে দুটি মেয়ে তাদের সাথে হোটেলে চলে আসে, যে হোটেলে সেদিন ফরেস্ট ও ড্যানের থাকার কথা ছিল। একটি মেয়ে ফরেস্টের সঙ্গ পেতে চাইলে সে তাকে পাত্তা দেয় না, কারণ তখনও ফরেস্টের মনে ছিল শুধুমাত্র জেনি। আর ড্যানিও এক পর্যায়ে রেগে গিয়ে ওই মেয়েদেরকে রুম থেকে বের করে দেয়। ফরেস্ট তখন এতই ফেমাস হয়ে গেছিল যে টেবিল টেনিসে পিংপং ডিপ্লোম্যাসিতে সাফল্যের কারণে তখনকার আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে ইনভাইট করে। সেদিন ফরেস্টকে ওয়াটারগেট নামের লাক্সারি হোটেলে থাকার জন্য একটি রুমও দেওয়া হয়েছিল, কিন্তু কে জানতো এই হোটেলেই ফরেস্ট এক বড় সাক্ষীর নায়ক হতে চলেছিল। ফরেস্ট যখন রাতে নিজের রুমে ঘুমানোর চেষ্টা করছিল, তখন সে জানালা দিয়ে লক্ষ্য করে যে রাস্তার উল্টো দিকের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির রুমে কয়েকজন লোক টর্চ লাইট জ্বালিয়ে কি যেন খুঁজছে। তাদের টর্চের আলো ফরেস্টের চোখে লাগছিল, তাই সে ঘুমাতে পারছিল না। ফরেস্ট তখন ভেবেছিল লোকগুলো হয়তো অন্ধকারে ইলেকট্রিক্যালের কাজ করছে। আর সে যেহেতু একটু বোকা ছিল, তাই সে খুব সাধারণভাবেই হোটেলের সিকিউরিটি ডেস্কে ফোন করে বলে, আপনারা একটু পাশের বিল্ডিংয়ে কাউকে পাঠান, সেখানে কয়েকজন লোক টর্চ লাইট নিয়ে ঘোরাফেরা করছে এবং তাদের আলো আমার চোখে লাগছে আর আমি ঘুমাতেও পারছি না। এরপর ফরেস্টের সেই একটি ফোন কলের সূত্র ধরেই পুলিশ সেখানে পৌঁছায় এবং 5 জন চোরকে, যারা মূলত আড়ি পাতার সরঞ্জাম বসাতে এসেছিল, তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে। আর এটাই তখন বাস্তব ইতিহাসের সেই কুখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি নামে পরিচিত হয়ে ওঠে, যার ফলে পরবর্তীতে প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে হয়। এরপর 1974 সালে মিলিটারি থেকে ফরেস্টকে লিভিং লেটার পাঠানো হয়, অর্থাৎ তাকে মিলিটারি থেকে পুরোপুরি ছুটি দেওয়া হয়। এতে করে সে তার গ্রিনবয়ের বাড়িতে মায়ের কাছে চলে আসে। ফরেস্ট ওই সময় একটি পিংপং কোম্পানির অ্যাডভার্টাইজিং করে কিছু টাকা জমিয়েছিল, যে টাকা দিয়ে সে চিংড়ি মাছ ধরার বড় একটি বোট কিনে নেয় বিজনেস করার জন্য, সেই চিংড়ি মাছের বিজনেস। অতীতে বাবার আধুরা ইচ্ছা ছিল সে ফরেস্টের সাথে মিলে চিংড়ির বিজনেস করবে, কিন্তু বাবা তো আর নেই, তাই ফরেস্ট নিজেই তার বন্ধুর কথা রাখতে নেমে পড়ে এই ব্যবসায়ী। শুরুর দিকে সে আশানুরূপ ফল পায় না। একদিন এক হারিকেন ঝড়ে সকলের বোট ডুবে গিয়েছিল, শুধু অক্ষত ছিল ফরেস্টের নৌকাটি। ঝড় শেষ হলে তারা আশ্চর্যজনকভাবে জালের ভেতর প্রচুর পরিমাণে চিংড়ি পেয়েছিল। আর হ্যাঁ, ফরেস্টের সাথে এই বিজনেসে লেফটেন্যান্ট ড্যানও যুক্ত ছিল। হয়তো তার দুপা ছিল না, কিন্তু তবুও এখানে তার এফোর্ট ছিল যথেষ্ট। সেদিনের এই চিংড়ি কেলেঙ্কারির পর তারা তাদের বিজনেসে বেশ ভালো সফলতা পাচ্ছিল। এরপর ফরেস্ট বাবা ও নিজের নামে একটি শ্রিম্প কোম্পানি ওপেন করে, যার নাম ফরেস্ট রেখেছিল বাবা গাম্প শ্রিম্প কোম্পানি। এই কোম্পানিতে ড্যানও পার্টনারশিপে ছিল। একদিন কাজের মাঝে ড্যান প্রথমবারের মতো ফরেস্টকে জানায়, ফরেস্ট, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে ড্যান ও ফরেস্ট তাদের কোম্পানির মাধ্যমে মোটামুটি ভালোই রোজগার করছিল। ড্যান তাদের ইনকাম করার টাকা অন্যান্য অনেক কোম্পানিতে ইনভেস্ট করত, যার মধ্যে একটি ছিল অ্যাপল কোম্পানি। হ্যাঁ, সেই অ্যাপল কম্পিউটার কোম্পানিতে, যে অ্যাপল কম্পিউটার নিয়ে ঐতিহাসিক মুভির এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলেও রয়েছে। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, তবে অবশ্যই এই ভিডিওটি শেষ করে। তো
তো যাই হোক, এখানে একটি মজার ঘটনা ঘটে। ফরেস্ট এতই সাদাসিধা ছিল যে সে যখন শোনে ড্যান অ্যাপল কোম্পানিতে ইনভেস্ট করেছে, তখন সে অ্যাপলের লোগো দেখে বলে, এ তো সামান্য ফলের কোম্পানি, এখান থেকে আর কত টাকাই বা আয় করতে পারবো। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই অ্যাপল কোম্পানিতে ইনভেস্টের ফলে একদিন তারা কোটি টাকার মালিক বনে যাবে। যদিও শুধু টাকা ইনকামই ফরেস্টের আসল লক্ষ্য ছিল না, সে তার বিজনেস থেকে উপার্জিত টাকার 50% বাবার পরিবারের কাছে পৌঁছে দিত। এদিকে ফরেস্টের মা ক্যান্সারে আক্রান্ত হলে ফরেস্ট তার মাকে দেখভাল করতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার মা আর বেশি দিন বাঁচতে পারেনি। মায়ের চলে যাওয়ার এই শোক কাটাতে ফরেস্ট অ্যালাবামার একটি প্লেগ্রাউন্ডে মালির কাজ বেছে নেয়, যেন সে গাছপালা দেখাশোনার মাধ্যমে নিজের মনকে প্রফুল্ল রাখতে পারে। এভাবে 10 বছর কেটে যায়, আর একদিন হঠাৎ করে ফরেস্টের কাছে জেনির চিঠি আসে। শুধু চিঠি না, জেনিও তার সাথে এতগুলো বছর পর দেখা করতে আসে। তারা একসাথে সেই সব জায়গাতে ঘুরতে যায় যে জায়গাগুলোতে ছোটবেলায় একসাথে ঘুরে বেরিয়েছিল তারা। সেদিন ফরেস্ট জেনিকে নিয়ে জেনির পুরনো সেই বাড়িতে যায়, যেটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। জেনি বাড়ির কাছে গিয়ে এতগুলো বছরের তার জমানো রাগ ঝাড়তে শুরু করে, বাড়িতে ইট পাথর মেরে মেরে। ফরেস্ট তখন হঠাৎ করে জেনিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জেনি তার প্রস্তাবে মানা করে দেয়। যদিও সেদিন রাতে তারা একসাথেই থেকেছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফরেস্ট আর জেনিকে খুঁজে পায় না। সেদিন সকালে হঠাৎ করে ফরেস্ট তার বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। সে পাহাড়, পর্বত, সমুদ্রের তীর, খোলা মাঠ সবকিছু এক করে দৌড়াতে থাকে। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, এমনকি মাস থেকে বছর গড়িয়ে যেতে থাকে, কিন্তু ফরেস্ট তার দৌড়ানো থামায় না। ফরেস্টকে এভাবে লিমিটলেস দৌড়াতে দেখে অনেক মানুষ তার সঙ্গী হয়েছিল। অনেকে তাকে মহান ভাবতে শুরু করেছিল। দৌড়ানোর মাঝে অনেকে তাকে হেল্পও করত। এভাবে টানা 3 বছর একটানা দৌড়ানোর পর অবশেষে ফরেস্ট একদিন থামে। ফরেস্টের থামার সাথে সাথে তার পেছনের সঙ্গীরাও থেমে যায় এবং বুঝতে পারে হয়তো এবার কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু ফরেস্ট জাস্ট মুখ দিয়ে একটি কথাই বলে, অনেক হয়েছে, আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি, আমি এখন আমার বাড়ি গ্রিনবোতে ফিরতে চাই। এরপর ফরেস্ট গ্রিনবোতে তার বাড়িতে ফিরে যায়। বাড়িতে থাকা অবস্থায় একদিন ফরেস্টের কাছে জেনির একটি চিঠি আসে, যেখানে জেনি ফরেস্টকে তার সাথে দেখা করতে বলে। আর ফরেস্ট মূলত ওই চিঠিটিকে নিয়েই সেদিন জেনির সাথে দেখা করতে যায়, আর বেঞ্চে বসে তার জীবনের পুরো কাহিনী একজন অচেনা মহিলাকে শোনাতে থাকে। আর এখন থেকে যে ঘটনা শুনতে চলেছেন তা হলো মুভির প্রেজেন্ট সিন। তো চিঠিতে থাকা অ্যাড্রেস দেখে ওই মহিলা ফরেস্টকে জেনির ঠিকানা বলে দেয়। ঠিকানা পেয়ে ফরেস্ট দ্রুত সেখান থেকে জেনির বাড়ি চলে আসে। জেনি দরজা খুলে ফরেস্টকে তার রুমের ভেতর আমন্ত্রণ জানায়। দুজন একে অপরকে দেখে প্রচন্ড খুশি হয়েছিল। ইতোমধ্যে জেনির একটি ছেলে সন্তানও হয়েছিল, যে ছিল মূলত ফরেস্টেরই সন্তান, যার নাম জেনি রেখেছিল ফরেস্ট গাম্প জুনিয়র। ফরেস্ট প্রথমবার তার ছেলের সাথে মিশে অনেক শান্তিতে সময় কাটাতে শুরু করে। বাপ বেটা একসাথে মিলে খেলা করে, মাছ ধরে, ঘুরে বেড়ায় ইত্যাদি। এভাবে তারা সুন্দর সুন্দর সময় স্পেন্ড করতে থাকে। একদিন পার্কে জেনি বেশ উদাসীন ছিল। সে ফরেস্টকে জানায় তার শরীরে এক অজানা ভাইরাস ঢুকে গেছে। নিয়মিত ড্রাগ নেওয়া এবং অনেক অপরিচ্ছন্ন মানুষের সাথে অবাধ মেলামেশার কারণে এই ভাইরাসের উৎপত্তি হয়, আর এই ভাইরাসের প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কার সম্ভব হয়নি। ফরেস্ট এটা শুনে বেশ মন খারাপ করে। যদিও এর পরপরই তারা দুজনে অবশেষে বিয়ে করে নিয়েছিল। তাদের বিয়ের দিন ড্যানও তার ওয়াইফকে নিয়ে সেখানে এসেছিল। হ্যাঁ, এতদিনে ড্যানও বিয়ে করে ফেলেছিল। শুধু তাই না, ড্যান আবার আর্টিফিশিয়াল পাও লাগিয়ে নিয়েছিল। তো এভাবে সবার দিন বেশ সুখে শান্তিতেই কাটতে শুরু করে। কিন্তু ফরেস্টের বিয়ের 1 বছর পর জেনি সেই ভাইরাসে আক্রান্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে চলে যায়, যেটাতে ফরেস্ট একেবারে ভেঙে পড়ে। কিন্তু সে তার ছেলের জন্য নিজেকে শক্ত করে এবং ফরেস্ট জুনিয়রকে সময় দিতে শুরু করে। এরপর ফরেস্ট জেনির বাবার জমিটিকে কিনে নেয় এবং ওই পুরাতন বাড়িটিকে ভেঙে ফেলে। এরপর ফরেস্ট আবারও নতুন করে জীবন শুরু করার তাগিদে তার মেরুদণ্ড শক্ত করে। অবশেষে একদিন সেই দিন চলে আসে যেদিন ফরেস্টের ছেলে প্রথমবারের মতো স্কুলে যাবে। তারা বাসের জন্য অপেক্ষা করতে থাকে ঠিক সেই জায়গায় যে জায়গাতে অতীতে একদিন ফরেস্ট ও তার মা বাসের জন্য অপেক্ষা করেছিল। বাস চলে আসলে ফরেস্ট ছেলেকে বাসে উঠিয়ে দেয় এবং নিজে সেখানেই বসে থাকে আর ভাবতে থাকে তার জীবন কতই না বিচিত্রময় ছিল। হাসি, কান্না, আনন্দ, বেদনা সবকিছু মিলিয়ে সে এখন জীবনের এই পর্যায়ে। তখন ফরেস্টের পায়ের কাছে ঠিক সেই সাদা পালকটি এসে পড়ে যেটাকে মুভির শুরুতে আমরা দেখেছিলাম। আর এর মধ্য দিয়ে এই মুভিটির দ্য হ্যাপি এন্ডিং ঘটে।
সবশেষে বলবো, ফরেস্ট গাম মুভিটি শুধু একটি মুভি নয়, এটি জীবনের এক অদ্ভুত সাইকোলজি। আমরা কেউ হয়তো ফরেস্টের মতো এমনই সহজ সরল, আবার কেউ হয়তো অনেক বুদ্ধিদীপ্ত, অথচ এই সহজ সরল ফরেস্টই আমাদেরকে শিখিয়ে গেছে যে জীবনে অনেক ঝড় আসবে, কখনো প্রিয় মানুষকে হারাবো, আবার কখনো ভাগ্যের ফেরে অনেক কিছু পেয়েও যাব। কিন্তু জীবনটা আসলে সেই বিখ্যাত ডায়লগটির মতো, লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেটস, ইউ নেভার নো হোয়াট ইউর গনা গেট। তাই জীবনে যাই আসুক না কেন, ফরেস্টের মতো আমাদেরও উচিত থেমে না থেকে সামনে এগিয়ে চলা, কারণ সাফল্য কোনো মহৎ বুদ্ধিতে নয়, বরং সততা আর একাগ্রতার মধ্যেই লুকিয়ে থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি থামস আপ দিয়ে যাবেন, আর আপনাদের জানা কোনো মোটিভেশনাল মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে ওই মুভির নামটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এমন ভিডিও ফিউচারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ইন্সপায়ারিং মুভির এক্সপ্লেনেশনে। সো আইল সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, বাই বাই।